আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম কানাডায়। এই টোটাল ভিডিওতে মূলত সিঙ্গাপুর থেকে কানাডাতে কিভাবে আসলাম টোটাল জার্নিটা দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হলেও ডেফিনেটলি ভালো লাগবে, আশা করি সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। ধন্যবাদ। হাবিবি yo honey sing আল্লাহ জীবনে যত দোয়া করছেন সৎ এবং স্বাচ্ছন্দ্য মধ্যে যেটা আপনার জন্য ভালো হবে এই দোয়াগুলো আল্লাহ যেন গ্রহণ করে, সেই জন্য আমরা তিনজনে মিলে বলতেছি আমিন আমিন। যেন হয়নি শেষ হয়নি শুরু লাগে যেন বিয়েটাও এখানে করতে পারেন, সে আমও হোক, ফিলিপিনো হোক, বাংলাদেশি হোক, যে কান্ট্রির হোক, যেটা আপনার জন্য বেস্ট হবে আল্লাহ যেন ওইটাই আপনারা দেয়। এই দোয়া রইল আমার তরফ থেকে। আর আমার তরফ থেকে আর একটা দোয়া রইল এইটাই, যদি আমরা অন্যায় ভাবে বা কোনো কারণে আপনার মনে কোনোদিন কষ্ট দিয়ে থাকি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কোনো কষ্ট না, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য যেন আমাদের ফিউচার লাইফটা এবং জেনারেশনটা ভালো থাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বন্ধু, তোমাকে সালাম জানাই, মনের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। তোমার যত ফ্যান ফলোয়ার আছে, শুভাকাঙ্ক্ষী আছে, সবাইকে সালাম জানাচ্ছি। খুব অল্প দিনে ওর সাথে আমার খুব ভালো রিলেশন হয়, যেটা হয়তো বা অনেক বছর ধরে মানুষের সাথে হয় না। এর ভিতরে অনেক দুষ্টুমি করতে হতে পারে, এটা ক্ষমা চিন্তিত দেখ। আমি দোয়া করি আল্লাহ যেটা তোমার জন্য কল্যাণকর নিয়ে আসতেছে এবং সেটা তোমাকে সঠিক সময়ে দেখ। আর দোয়া করি খুব সুন্দর একটি নেককার স্ত্রী পাও এবং তোমার ভবিষ্যৎ প্রজন্মগুলি ওইভাবে লাভবান পালন করতে পারো। এবং দোয়া করি খুব শীঘ্রই যেন তোমাদের মাঝে বা আমাদের মাঝে তুমি ফিরে আসো, আমরা খুব হই আল্লাহ করি একসাথে। বাকি যে জীবনগুলি আমরা বেঁচে থাকবো পৃথিবীর বুকে, সেই সময়গুলি যেন যেভাবে আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়ে গেছেন এবং আল্লাহ তাআলা আমাদের পথ নির্দেশনাতে সেভাবে চলতে পারে। ধন্যবাদ বন্ধু, আল্লাহ হাফেজ। সুদর্শক মন্ডলী, দেখতে দেখতে আমরা অলরেডি এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে আসার পরে প্রথম কাজ হলো ফাইন্ড আউট করা যে আমাদের কত নাম্বার রোতে বা কত নাম্বার জায়গায় যে কাউন্টার আছে, কাউন্টারে আমাদের চেকিং হবে। তো আমরা দেখতে পেলাম আমাদের চেকিং হবে হলো 8 নাম্বার কাউন্টারে, তাই 8 নাম্বার কাউন্টারের দিকে গেলাম। তো 8 নাম্বার কাউন্টারের দিকে যাওয়ার সময় যেটা লক্ষ্য করলাম যে এয়ারপোর্টে তেমন ভিড় ছিল না, তো যার কারণে খুব ইজিলি সব কিছু করা গেছে আর কি। আর অনেকেই যেহেতু এই তাইওয়ান যায় না, আমার মনে হলো যে তাইওয়ানের যাত্রী একটু কম কম মনে হলো। তো আমার যেহেতু তাইওয়ান হয়ে যেতে হবে, তাই মোটামুটি একটু ফ্লেক্সিবিলিটি পাইলাম। কিন্তু যেটা প্রবলেমটা হলো সেটা হলো যে এখানে চেকিং করতে গিয়ে দেখি সিঙ্গাপুরে যেহেতু দীর্ঘদিন ছিলাম, যার কারণে প্রচুর মালামাল ছিল, তো আমি মাপামাপি করতে পারিনি, যার কারণে আমার ওভারওয়েট ছিল, যার কারণে আমাকে $157 মতো এক্সট্রা পে করা লাগছে। তো সেটা পে করে ফাইনালি স্যাটিসফাই, কারণ অনেক নেসেসারি যেহেতু জিনিস ছিল সেই জিনিসগুলো আসলে নিতেই হবে, যার কারণে আর ওই টাকার দিকে না তাকিয়ে এই টাকাটা দিয়ে দিয়েছি আর কি। তো ফাইনালি আমরা লক্ষ্য করলাম যে আমাদের ফ্লাইটটা একটু ডিলে হবে আর কি, ডিলে না, জাস্ট হাফ অ্যান আওয়ার, ডাজন্ট ম্যাটার। সো আমরা সেই আমাদের কাউন্টারের দিকে যাচ্ছি আর কি। কাউন্টারের দিকে যাওয়ার আগে আশেপাশেরগুলা একটু দেখাই আর কি। তো কাউন্টারে গিয়ে আমরা সব কিছু অলরেডি সেটেল করলাম। সেটেল করার পরে এখন একটু এক্সপ্লোর করার জন্য চেষ্টা করতেছে। আর বলে রাখা ভালো যে সিঙ্গাপুর এমন একটি এয়ারপোর্ট যেটা ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, যার কারণে এখানে যদি সারাদিন ভিডিও করেন তারপরেও দেখবেন যে আপনার এই ভিডিওর শেষ হবে না। তো সব কিছু শেষ করে আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেল। তো ইমিগ্রেশন করতে গিয়ে একটা ঝামেলায় পড়ছিলাম, সেটা হলো আমার যেহেতু এই উইন্টার জ্যাকেটটা পরার অভ্যাস ছিল না সিঙ্গাপুরে, এটা প্রয়োজন ছিল না, ইউরোপে যাওয়ার সময় এটা কিনছিলাম আর কি। তো যার কারণে আমি ভুলে এই ইমিগ্রেশনের আগেই ওটা একটা জায়গায় রেখে ভুল করে ইমিগ্রেশন করে ফেললাম। তো আমি ইনফরমেশন সেক্টরে গেলাম, যার পরে তাদেরকে বললাম, তারা বললো যে ঠিক আছে আমরা আনার ব্যবস্থা করতেছি, তোকে তো আর ডি ইমিগ্রেশন করানো যাবে না। তো ঠিক আছে, আমি তাদের জন্য অপেক্ষায় থাকলাম। তো আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসতে না আসতে দেখি ওরা ওদের একজনকে দিয়ে
নিয়ে আসতে আর কি। পরে আমি সেখান থেকে কালেক্ট করলাম। এটা একটা লার্নিং লেসন। অনেকে যদি এরকম মিস্টেক করে থাকেন আমার মতো, তাহলে হয়তো বা এখান থেকে এই ইনফরমেশনটা পেয়ে আপনার জন্য হেল্পফুল হবে আর কি। তো ফাইনালি এখান থেকে সব কিছু শেষ করে আমি যেহেতু একটা আছে যে বিভিন্ন দেশে ভ্রমণ করার একটা অভ্যাস আছে, যার কারণে আমার কিন্তু ভিআইপি লাউঞ্জ ব্যবহার করার মতো আছে আর কি, পারমিশন আছে। তো যেহেতু আমি trip.com এর মাধ্যমে টিকিট কাটতাম, তো যার কারণে সেই ভিআইপি লাউঞ্জ আমি ব্যবহার করতে পারি। সেখানে পর্যাপ্ত খাবার থাকে। আমি সেখানে আসলাম, সেখানে এসে খাবার নেওয়ার জন্য ভিতরে ঢুকলাম। চেক ইন করে তাদেরকে ডকুমেন্ট দেখালাম। ডকুমেন্ট দেখানোর পরে আমাকে অ্যালাউ করলো ভিতরে ঢোকার জন্য। তো ভিতরে যার দেখি মানুষজন একটু কম ছিল, কিছু ইন্ডিয়ান, কিছু ইউরোপিয়ান লোকজন ছিল। তো আমি খাবারগুলা দেখার চেষ্টা করলাম যে খাবারগুলো খাওয়া যাবে কিনা। তো দেখি খাবারগুলো খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার খাবার ছিল। সেই খাবার, এত খাবার তো নেওয়া যাবে না, জাস্ট যেটা দরকার আর কি। আমি যদি একটু ক্ষুধার্ত ছিলাম ওই সময়, যার কারণে সেই সুযোগে খেয়ে নিলাম আর কি। তো খাওয়ার পরে আশেপাশে একটু ভিডিও করার চেষ্টা করলাম যে কী কী খাবার এখানে আছে। হিউজ পরিমাণ খাবার। আপনি যদি অ্যাম্বাসিডর হয়ে থাকেন, অর্থাৎ ভিআইপি লাউঞ্জ ব্যবহার করার মতো যদি থাকে, আপনাকে অ্যাক্সেস দেয়, তাহলে কিন্তু এই খাবারগুলো আপনি খেতে পারেন একদম টোটালি ফ্রি অফ কস্ট। এক পয়সাও পে করতে হবে না। দেখতেছেন হিউজ পরিমাণ খাবার। আমি এখান থেকে কিছু খাবার নিয়ে তারপরে ড্রিঙ্কসের ওখানে গেলাম, ড্রিঙ্কস নিলাম। এখানে প্রচুর প্রকার ফ্রুটস, সালাদ, বিভিন্ন প্রকার জিনিস ছিল আর কি। তো সব কিছু তো আর খাওয়া যাবে না, জাস্ট যেটা নেসেসারি, না খালেই নয়, সেটা খেলাম আর কি। আর তারপর আমার যেহেতু সময় খুব একটা ছিল না, যে ইমিগ্রেশনের আগে বোর্ডিংয়ে অনেক সময় পার করে দিচ্ছি, যার কারণে আমি এখানে খুব একটা সময় ব্যয় না করে সব কিছু শেষ করে এখান থেকে বের হলাম। তো বের হওয়ার আগে আরেকটু দেখাই, এখানে কিন্তু হিউজ পরিমাণ অপশন ছিল। যদি আমি সেই সব অপশন টাচ করতে পারি না, পসিবল, কারণ এত অপশন খাবার, তো এইগুলো তো আসলে না খাওয়া মানে একজনের পক্ষে সম্ভব না আর কি। আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে ওকে, সেখানে কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে আর কি, যে কয়জন অ্যাক্সেস আছে ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কিছু জেনে তারপরে খাবার আপনারা খেতে পারবেন। তো সবশেষে খাবার টাবার খেলাম এবং আপনাদেরকে এখানকার অ্যারেঞ্জমেন্ট দেখালাম আর কি। বেশ খুব কোয়াইট এরিয়া। এখানে যদি আপনি একটু অ্যাডভান্সে যান, শুরুতেই বলে রাখি যে এখানে কিন্তু আপনি 3 ঘন্টা থাকতে পারবেন। 3 ঘন্টা যত খাবার ইচ্ছে আপনি খেতে পারবেন। সো খাবার টাবার শেষ, এখান থেকে আমি বের হওয়ার জন্য টিম নিলাম এবং সুন্দর করে এখান থেকে বের হয়ে আমি রওনা দিলাম হলো আমার সেই যেখানে বিমান আছে আর কি, সেই বিমানের ওইদিকে যাওয়ার আগে আশেপাশে একটু কিছু ভিডিও করার জন্য চেষ্টা করলাম। তো ফাইনালি এখান থেকে ভিডিও টিডিও করে আমি যখন সেই আমার কাঙ্ক্ষিত যে জায়গা যেখান থেকে আমার ফ্লাই হবে, জেনে রাখা ভালো, যারা ফ্লাই করে নিয়মিত তারা জানেন যে বিমান যেখান থেকে ফ্লাই করে সেখানে একটা ওয়েটিং জোন আছে। সেই ওয়েটিং জোনে যেতে হবে। সেই ওয়েটিং জোনে গিয়ে অপেক্ষা করতে হবে। তারপরে যখন টাইম হবে, হয়তো বা 15-20 মিনিট আগে অ্যাক্সেস দেবে যে সে সবাইকে বিমানে উঠতে বলবে 1 by 1। এই সেই ওয়েটিং জোন, এখানে আমি প্রায় আধা ঘন্টা ছিলাম, আধা ঘন্টা বা 25 মিনিটের মতো। এখান থেকে ওয়েটিং জোনে অপেক্ষা করা শেষে বিমানের দিকে রওনা হলাম। যেহেতু সময় শেষ, জাস্ট বিমানের দিকে যাচ্ছি। বিমানের মিডলের দিকে ছিট পড়ার কারণে আমরা আসলে যে প্রথমে আসলে থাকে নর্মালি কিন্তু ভিআইপি যেটা আই মিন দ্য বিজনেস ক্লাস, সেই বিজনেস ক্লাস পার হয়ে যেতে হয়। তো যেহেতু এখান থেকে খুব বেশি যাত্রী ছিল না, আমার মনে হয় যে 80 থেকে 90% ফিল আপ ছিল। আমরা যেহেতু তাইওয়ানে যাচ্ছি, তাইওয়ানের যে এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সে। তো এখানে আমি খুব একটা যাত্রী দেখিনি, কারণ আমার পাশের সিট ফাঁকা ছিল আর কি। তারপরেও বেশ ভালো লেগেছে আর কি। বিমানটা মোটামুটি উন্নত মানের। এই যে আপনারা দেখতেছেন, এটা কিন্তু আসলে ভিআইপি যে তার মানে বিজনেস ক্লাস এখানে। তারপরে রোইটা হলো, তারপরে কম্পার্টমেন্ট যেটা, সেটাই হলো আসলে এই গরিবের আর কি, যেটা হলো ইকোনমি ক্লাস। আমি যেহেতু অত ভিআইপি মানুষ না, গরিব মানুষ, যার কারণে সেই ইকোনমি ক্লাসেই টিকিট কাটা। সেই ইকোনমি ক্লাস আপনাদেরকে দেখালাম। এখানে আমার সিট ছিল 49 এবং সেটা উইন্ডোর সাইডে। এটা একটু লাকি। যারা বিমানের টিকিট কাটেন, যখন বোর্ডিং করবেন তখন রিকোয়েস্ট করলে যে ভাই বা স্যার আমার যদি একটু উইন্ডো সাইডে দাও তাহলে খুব খুশি হতাম। তো একটু অ্যাডভান্স করে কিন্তু উইন্ডো সাইডে টাকা না দিয়েই কিন্তু সিট নেওয়া যায়। যাই হোক, আমরা অবশেষে এখান থেকে আলহামদুলিল্লাহ ফ্লাই করলাম সেফলি। সিঙ্গাপুর থেকে ফ্লাই করার সময় খুব খারাপ লাগছে, কারণ দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলাম, এখান থেকে চলে যাচ্ছি, ডেফিনেটলি খুব কষ্ট লাগছে। তারপরে বিমানে ওঠার পরে কিছুক্ষণ পরে স্ন্যাক আসলো। সেই স্ন্যাক দেখতেছেন আপনারা, সেখানে ছিল সফট ড্রিঙ্কস, তারপরে চা বা কফি,
এটা খেতে না খেতে কিছুক্ষণ পরে খাবার চলে আসলো। যেহেতু এটা প্রায় 3.5 ঘন্টার ট্রাভেল, এই 3.5 ঘন্টার মধ্যে ডেফিনেটলি আপনাকে মিল দিবে। সেই মিল আমি চুজ করলাম চিকেন, এবং সাথে আরও কিছু ছিল, এগুলো সব কিছু দিয়ে খুব একটা খেতে ছিল না, তাই সব কিছু খেতে পারিনি। তারপরে যতটুকু ইচ্ছা ততটুকু খেয়ে নিয়েছি আর কি। এই হলো ওপেন বক্স আর কি, ওপেন করার পরে যে অপশনটা দেখা যায়। তবে এখানে রাইস ছিল না, ওই যে আপনারা দেখতেছেন ওটা আসলে কি আমি খাওয়ার পরে বুঝতে পারিনি। ওটা এক ধরনের ডালের মতো মনে হলো, তারপরে স্টিম করা ওই আছে আর কি, চিংড়ি আছে। যাই হোক, খাবার একদম খারাপ লাগে না, বেশ ভালোই লাগছে আর কি, ভালোই খেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের যে ডেকোরাম, বিমানটা কিন্তু অনেক বড়, কারণ দুই পাশে 3 শর, মাঝখানে হলো 4, তার মানে 7 জন করে, 7, 8, 9, 9 জন করে বসতে পারে আর কি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হোচিমিনের কাছ দিয়ে তারপরে ফিলিপাইনের একটা কর্নার দিয়ে তারপরে তাইপে যাচ্ছি। তাইপে হলো, তাইওয়ানটা কিন্তু একটা দ্বীপ, সেটা চায়না এবং ফিলিপাইনের মাঝখানে, চায়না থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। সেই দ্বীপের নিয়ে আপনারা জানেন যে অনেক কিছু আছে। যাই হোক, ফাইনালি আমরা সেখানে চলে আসলাম, এবং আপনারা পাখির চোখে রাতের যে তাইওয়ান সেটা দেখতেছেন আর কি। রাতের তাইওয়ান দেখতে বেশ ভালোই লাগলো, যদিও এখানে আমরা বের হতে পারিনি, কারণ এখানে আমার 3.5 ঘন্টার মতো ছিল ট্রানজিট। এই 3.5 ঘন্টা আমাকে বিমানের থেকে নেমে একটা ওয়েটিং জোন, যেখানে রেস্ট নেওয়ার মতো জায়গা আছে, সেখানে ছিলাম। সেখানে আমরা থেকে তারপরে ওখান থেকে বিমানে উঠবো। তারপরেও তাইওয়ানটা কিন্তু বেশ ভালোই লেগেছে। লাইটের ঝলমলা দেখে যদি কম্পারিজন করেন বাংলাদেশের সাথে, তাহলে ডেফিনেটলি আমি বলবো যেটা অনেক উন্নত দেশ আমার কাছে যেটা মনে হলো। যদিও বের হওয়ার সৌভাগ্য হয় না, হয়তো বা কোনো এক সময় বের হবে, তখন এটা বুঝতে পারবো যে আসলে তাইওয়ানটা কেমন। তো যাই হোক, তাইওয়ানটা ডেফিনেটলি প্রযুক্তির দিক দিয়ে অনেক উন্নত মনে হলো আর কি, বিমানের ভিতর থেকে বিমানের বাইরে যখন বের হলাম বা এয়ারপোর্টের দিকে। তবে একটা কথা বলে রাখি, এয়ারপোর্টে যাওয়ার পরে একটা ঝামেলা পড়ছিলাম যে আমার এয়ারপোর্টে ওখানে আবার চেকিং হয়েছে। চেকিংয়ের সময় আমার 2টা আইফোন ছিল, 2টা আইফোন সেই স্ক্যানিংয়ে দেওয়ার পরে একটা আইফোন বের হয়েছে আর একটা বের হয়নি। পরে এটা নিয়ে ঝামেলা ছিল, পরে তাদেরকে বলার পরে সেই লকার খুলে দেখলো সেই একদম চিপা দিয়ে ভিতরে পড়ছিল, সেখান থেকে বের করে নিয়ে আসা হলো আর কি। যাই হোক, শুধু দর্শক মন্ডল, অবশেষে আমরা তাইওয়ানে চলে আসলাম। তাইওয়ান এয়ারপোর্ট থেকে বের হচ্ছে আর কি। এখান থেকে বের হয়ে আমরা সেই রেস্ট হাউস আর কি, রেস্ট হাউস বলতে ভিতরেই রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা আছে, সেখানে গিয়ে আমরা রেস্ট নেবো কিছুক্ষণ না, 3.5 ঘন্টার মতো। দেখি তাহলে এই এয়ারপোর্টের ভিতরে আপনাদেরকে কিছু একটা দেখানোর চেষ্টা করবো যে এখানে আসলে এয়ারপোর্টটা কেমন। তবে আমি যেটা বলবো যে তাইওয়ান যেহেতু মোটামুটি উন্নত দেশ, ডেফিনেটলি তাইওয়ানের এয়ারপোর্টটাও কম উন্নত না। তাইওয়ানের এয়ারপোর্টটা যেমন দেখলাম, এয়ারপোর্টের টেকনোলজি থেকে শুরু করে সবকিছু মোটামুটি চায়নার সাথে একটু কপি পেস্ট আছে, চায়নার মতোই উন্নত। তবে এইখানকার মানুষ মোটামুটি চায়নার চাইতে ইংলিশে এরা দক্ষ আমার কাছে যেটা মনে হলো। যেহেতু ওদের সাথে আমেরিকার সাথে একটা ভালো কমিউনিকেশন আছে, যার কারণে কিন্তু ওরা ভালো ইংলিশ বলতে পারে। এটা আমার কাছে যদি কম্পেয়ার করি, আমি চায়নাতে যখন গেছিলাম সেই চায়নার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ডেফিনেটলি ওরা ভালো ইংলিশ বলে আমার কাছে যেটা মনে হলো আর কি। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমরা রেস্ট নেবো আর কি। অল্প কিছুক্ষণ না, 3.5 ঘন্টা, তার মানে 3 ঘন্টার মতো রেস্ট নিতে পারবো। তারপর আবার আমাদেরকে যেতে হবে সেই এয়ারপোর্টের এয়ারলাইন্সের যে মেইন ওয়েটিং জোন, সেখান থেকে আমাদেরকে ফ্লাই করতে হবে। সেটা একটা লম্বা জার্নি, প্রায় 11 ঘন্টার মতো জার্নি তাইওয়ান থেকে সেই ভ্যানকুভার। আমি যেহেতু ক্যানাডার ভ্যানকুভারে যাব, ভ্যানকুভার প্রায় 11 ঘন্টার জার্নি। তবে তাইওয়ান থেকে 11 ঘন্টা জার্নির মধ্যে খাবার দাবার দিবে। আর যেহেতু এটা বাস না যে মাঝে মধ্যে যে থামাবে তা না, এটা লং জার্নি, যাদের অভ্যাস নেই তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার যেহেতু মোটামুটি একটা অভ্যাস আছে, একটানা 20 ঘন্টা জার্নিও করেছি যখন ইউরোপে গিয়েছিলাম আর কি। সেই সাথে একটু বলে রাখি যে আমি যেহেতু বিভিন্ন দেশে ঘুরি, বিভিন্ন দেশে ভিডিও করি, তো আপনার এখানে এখন থেকে ক্যানাডার লাইফস্টাইল, ক্যানাডার বিভিন্ন ভিসা প্রসেস থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে কীভাবে যাবেন ইত্যাদি সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, আমরা এই ওয়েটিং জোনে আসলাম। এটা হলো ওয়েটিং জোন। কেউ একদম জায়গায় নিচে বসে আছে, কেউ উপরে। যাই হোক, ওয়েটিং শেষ, 3.5 ঘন্টা শেষ। এখন আমরা বিমানে ওঠার জন্য চেষ্টা করতেছি। এইখান থেকে আমরা যাব হলো সরাসরি ক্যানাডার ভ্যানকুভারে যাওয়ার জন্য বিমানের মধ্যে উঠলাম। এখানেও সেম বিমান, দুইটা দেখতে একেবারে মনে হয় কপি পেস্ট আর কি। শুরুতেই আমরা দেখতেছি এটা হলো ভিআইপি,
তার মানে হলো বিজনেস ক্লাস। তো আমি যেহেতু ভিআইপি মানুষ না, যার কারণে আমি ইকোনমি ক্লাসে টিকিট কাটা আর কি। তো আমি ইকোনমি জোনের দিকে যাচ্ছি। ইকোনমিটা বিশাল বড়। তো এখানে দুর্ভাগ্যজনক আমি ইয়াতে পাইনি, আমার সিটটা উইন্ডো সাইডে ছিল না, তারপরেও খারাপ ছিল না আর কি। এখানেও সিটটা ভালোই ছিল, কারণ একজন আমার পাশে ছিল, সেই ভদ্রলোক চাইনিজ খুব সম্ভবত, সে কিছুক্ষণ পরে উঠে যেয়ে তার ফ্রেন্ডের কাছে সেখানে ফাঁকা ছিল, সেখানে বসছিল। যাই হোক, কিছুক্ষণ পরে খাবার চলে আসলো, বলে ভালো, এখানে ঘন ঘন খাবার দিচ্ছে আর কি। এখানেও 2 বার খাবার পেয়েছি, তারপরে সিঙ্গাপুর থেকে তাইওয়ান যাওয়ার সময় একবার খাবার পেয়েছি। তো সব কিছু মিলে ইয়ে লাগছে আর কি, খাবার পর্যাপ্ত ছিল এবং খাবারগুলো মোটামুটি টেস্ট ছিল আর কি। তো আমরা দেখতে দেখতেই একদম সেই কাঙ্ক্ষিত, সেই অনেক দিনের সাধনা কানাডার কাছে প্রবেশ করেছি। আপনারা পাখির চোখে কানাডা ভ্যানকুভার দেখছেন। রাতের অন্ধকার, যদিও এখানে মাত্র এখন বাজে 5টা সামথিং, মানে ক্লোজ টু 6 o'clock, কিন্তু এখানে অনেক রাত হয়ে গেছে। শুনলাম যে প্রায় 4:30 পৌনে 5টার দিকেই রাত হয়ে যায়। এখন দিনটা ছোট আর কি। তো দেখতে দেখতে একদম চলে আসলাম, বেশ ভালোই লাগতেছে। এখন কিছুক্ষণের মধ্যে বিমানটা নামবো, তারপর আমরা বের হব। ফাইনালি আমরা বিমান নামলো, বিমান থেকে বের হচ্ছি। সেই যে বিজনেস ক্লাস সেটা ক্রস করলাম, ক্রস করে এখন আমরা বাহিরের দিকে যাব আর কি। বাহিরে বের হলাম, বাহিরে বের হয়ে তারপরে আমরা এখানে কিছু ফর্মালিটিস কাজ আছে, জানেন, যারা নতুন আসে কানাডা তাদের জন্য অনেক কিছু করতে হয়। তো আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশনে যাওয়ার পরে আমাদের কিছু ফর্মালিটিস আছে, সেখানে ডিক্লারেশন দিতে হবে আমি কি ভিসা আসছি ইত্যাদি ইত্যাদি। সেটা অনলাইন, সেটা আবার প্রিন্ট করে বের করতে হবে। আমি দেখানোর চেষ্টা করবো আসলে কিভাবে, যদি ইমিগ্রেশন, পৃথিবীর সকল ইমিগ্রেশন ওখানে কিন্তু ভিডিও করা নিষেধ, তারপরে আমি দেখানোর চেষ্টা করবো চুরি করে যতটুকু পারা যায় আর কি। তো আমি নিচে নামতেছি, আমরা উপর তলায় ছিলাম, নিচতলায় হলো ইমিগ্রেশন। সেই ইমিগ্রেশনের দিকে ধীরে ধীরে যাচ্ছি আর কি। তো ইমিগ্রেশন এখানে মোটামুটি ফাঁকাই ছিল, কারণ কানাডাতে অনেকগুলো স্টেট, তো টরন্টোতে সবচেয়ে বেশি জ্যাম। এখানে ওরকম জ্যাম মনে হলো না, যেহেতু বিকেলের দিকে, সন্ধ্যার দিকে আমার মনে হয় যে খুব একটা ফ্লাইট ছিল না। তারপরেও আমাদের ফ্লাইট তথা আরও কয়েকটা ফ্লাইট ছিল, যার কারণে মোটামুটি একটু ট্রাফিক ছিল, তবে খুব একটা না। তো আমরা যেখানে যাচ্ছি আর কি, সেই মেশিনের দিকে, তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, আমাকে বলে দিল যে মেশিনের দিকে, সেই মেশিনে আপনাকে পাসপোর্ট স্ক্যান করতে হবে এবং কিছু ইনফরমেশন রাইট ডাউন করতে হবে। সেটা শেষ করার পরে সেই রিসিপ্টটা নিয়ে যা লাকেজ নিতে হবে। তো লাকেজ নিলাম, লাকেজ নিয়ে তারপরে ইমিগ্রেশন অফিসারের সাথে দেখা করলাম। সেখানে গিয়ে আমি পাসপোর্ট দিলাম। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলো না, বললো যে প্লিজ টেক এ সিট। আমি একটু বসলাম, বসার পরে আমাকে স্টাডি পারমিটটা দিয়ে দিল। আমি যেহেতু স্টাডি করার জন্য আসতেছি, স্টাডি পারমিটটা নিয়ে আমার লাকেজগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। এবং বলে রাখা ভালো, আসার আগে আমি বাসা ঠিক করেছিলাম, এবং আলাউদ্দিন ভাই, যে আমার সিঙ্গাপুরের প্রথম আসার পরে যে রুমমেট ছিল, সেই আলাউদ্দিন ভাই এলাকায় থাকে, যার কারণে উনি জব ভিসায় আসছে। তো উনি আগেই বাসা ঠিক করে রাখছিল, যার কারণে উনি আসতেছে। এবং সেই সাথে আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো, আমি যেই শামীম ভাইয়ের বাসায় থাকবো, তো শামীম ভাইও উনি গাড়ি নিয়ে আসতে আমাকে পিক আপ করার জন্য। এটা একটা বেস্ট প্লেজার ফর মি। তো খুব ভালো লাগছে আর কি ওনার এই আচরণটা দেখে। তো উনি এবং আলাউদ্দিন ভাই দুজন বাইরে অপেক্ষা করতেছে গাড়ি নিয়ে। আমি এখান থেকে ইমিগ্রেশন একটা লম্বা রেস, এখান থেকে বের হচ্ছি ধীরে ধীরে আর কি। তো ভিতরে টেম্পারেচার তো ভালোই ছিল, ভিতরে টেম্পারেচার ছিল 20 থেকে 25 ডিগ্রির মতো, খুব ভালো লাগলো। কিন্তু ভয় লাগতেছে বাইরের টেম্পারেচার দেখে। বাইরে তো ডেফিনেটলি টেম্পারেচার অনেক লো, সেই টেম্পারেচারের জন্য অপেক্ষা করতেছে আর কি। তো বাইরে বের হওয়ার সময় একটু ভয় লাগতেছে, যে আমি রিয়েল এখন দেখতেছি যে 2 ডিগ্রি দেখাচ্ছে আর কি। যেহেতু 27, 28, 29 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে আসলাম, ডেফিনেটলি এটা একটা খুব খারাপ লাগার বিষয়, কিন্তু সেটা ইউজ টু হতে হবে। তো দেখতে দেখতে এক ধাপ পার হয়ে দ্বিতীয় ধাপে যাচ্ছি। এই এখন সেই ঠান্ডাটা অনুভব করলাম আর কি। অনেকেই তারা ফ্রিভাবে যাচ্ছে, কিন্তু আমার কাছে খুব ঠান্ডা লাগতেছে। একবার আটিসাটি করে পোশাক পরে তারপরে সেই গাড়ির দিকে যাচ্ছি। সেই গাড়ির দিকে যাব, সেখান থেকে আলাউদ্দিন ভাইয়ের সাথে দেখা হবে। যে আলাউদ্দিন ভাই এবং শামীম ভাই গাড়ি নিয়ে আসছে, ওনারা অপেক্ষা করতেছিল। আমি ওনাদের কাছে আসলাম। সেই আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন ভাই উনি চলে আসছে, ওনার সাথে দেখা হলো, গাড়িতে উঠলাম। গাড়ি থেকে
নামলাম। এই হলো কানাডার জার্নি। তো ফাইনালি কানাডা আসলাম এবং সকালবেলা ঘুম থেকে উঠে বাসার পাশেই, এটা আসলে ওইরকম আইস পড়ে নাই, জাস্ট অল্প একটু স্নো পড়ছে আর কি, সেই ফ্লেভারটা নিলাম। কিন্তু আমি দেখতেছেন এইভাবে আছি, কিন্তু আসলে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে আর কি। তারপরে আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, ভ্যানকুভারের ওদিকে গেলাম, যে এখান থেকে একটু কিছু ভিডিও টিডিও করলাম। কিন্তু খুব ঠান্ডা এটা আমার কাছে অনুভব করতেছে, কারণ 1-2 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আমার কাছে অনেক টাফ আর কি। যদিও যারা এখানে আছে তাদের জন্য নাকি কানাডার এই প্রভিন্সটা তেমন শীতই নেই, কারণ এই প্রভিন্সে এখন পর্যন্ত এবারকার বছরে স্নো পড়ে নাই। কিন্তু অন্যান্য প্রভিন্সে কিন্তু অনেক একেবারে -30, -35 এরকম হয়ে আছে আর কি। তো আমি বিভিন্ন প্রভিন্সের কম্পারিজন এবং সিঙ্গাপুর এবং বাংলাদেশ তথা কানাডার কম্পারিজন বিভিন্ন ভিডিও করব। যদি আপনার এই টোটাল জার্নিটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকটা ফলো করে রাখবেন। যদি কানাডার লাইফস্টাইল তথা কানাডায় কীভাবে আসতে হয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় যদি জানতেন তাহলে সাথে থাকুন। ধন্যবাদ।